এই বাংলা পরীক্ষা হয়েছিল সেটার প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের সলভ ক্লাস এখন আমি দেখাচ্ছি। বারবার বলা সত্ত্বেও খাতার মধ্যে কিছু সেম মিস্টেকই এসছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় ছিল যে আমরা বারবার বলি যে প্রশ্ন পাওয়ার পরে লাফ দিয়ে উত্তর না দিতে। আগে আমরা বলি যে আগে প্রশ্নটা একটু পড়ি, বুঝি, তারপরে উদ্দীপকটা পড়ি, বুঝি, তারপরে প্রশ্নে কি আছে সেটার সাথে রিলেট করে লিখি। যেমন একজনের খাতায় আমি দেখলাম চাওয়া হয়েছে অমিল, সে সুন্দর করে 2 পাতা ভরে মিল লিখে বসে আছে। হ্যাঁ, এই ধরনের ভুলগুলো হয় তখনই যখন আমরা উদ্দীপক অনুযায়ী প্রশ্নটা মিলাতে ব্যর্থ হই। আর এটার অনেক বড় কারণ হচ্ছে তাড়াহুড়ো করা। যেমন আমাদের এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের যেই মোহাম্মদ ওয়াজিদ আলীর যে একটা প্রবন্ধ আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটার জন্য যেই উদ্দীপকটা দেওয়া ছিল, উদ্দীপকটা ইচ্ছা করে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই দিয়েছিলাম যেন তোমরা দুইটার সাথে রিলেট করতে পারো। যে প্রশ্ন এখানে দেখো আমি এখানে হলুদ করে দিয়েছি যে এখানে প্রথমে উদ্দীপকে আমার কোন জায়গাটাকে ফোকাস করতে হবে। উদ্দীপকের ফোকাসের জায়গা ছিল এই উদ্দীপকে অ্যাকচুয়ালি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাইডটার কথা বলা হয়েছে। আমরা জানি মানুষ মোহাম্মদে কোন সাইডের কথা ছিল, মানুষ মোহাম্মদে একদম এ টু জেড ওনার ব্যাপারে খন্ড খন্ড করে বলা হয়েছে, কিন্তু এইখানে শুধু বলা হয়েছে যে উনি দায়িত্ব পালনের ক্ষেত্রে কেমন ছিলেন, তারপর দায়িত্ব পালনের মাঝখান দিয়ে উনি কখনোই ভুলে যাননি যে উনি একজন সাধারণ মানুষ। এই কথাটা অ্যাকচুয়ালি ফোকাস হওয়ার কথা আমাদের। আর তারপরে প্রশ্নের মধ্যে যখন আসবে কয়ের উত্তর আমরা জানি, ক্ষয়ের উত্তরও জানি, গয়ের উত্তরের আর ঘয়ের উত্তরের সমস্যা হয়। এখানে গয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবীর চরিত্রের যে দিকটি বর্ণিত হয়েছে তা ব্যাখ্যা করো। এখানে বর্ণিত হয়েছে যে উনি সবসময় নিজেকে কিভাবে সাধারণ মানুষ ভেবেছেন, যদিও তিনি এক সময়ের সর্বময় ক্ষমতাশীল একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরও উনি একদমই সাধারণ মানুষ হিসেবে তার উপস্থিতি ছিল সবার মাঝখানে। এই জিনিসটা আমাদেরকে রিলেট করতে হবে। কিন্তু খাতার মধ্যে আমি অনেক অনেক বলতে অনেকের আশ্চর্যজনকভাবে দেখেছি হয়তোবা ধর্মীয় বোধটা অনেক বেশি অ্যারাইজ করে গেছিল। এই কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতটুকু জ্ঞান রাখো, হাদিস থেকে যতটুকু শুনেছো, সব খাতার মধ্যে লিখে দিয়েছো, কিন্তু আমরা এটা করতে পারবো না। আমরা টেক্সটের বাইরে কিছু লিখতে পারবো না, যদিও আমরা জানি। ঠিক তেমনি আমরা উদ্দীপকে যা বর্ণিত নাই সেরকম কোনো কিছু আনতে পারবো না। হ্যাঁ, তুমি শেষের দিকে কনক্লুশনের দিকে হয়তো বা বলতে পারো যে আসলে জানি যে এরকম হয় বা এই বিষয়ে এরকম একটা আলোচনা আছে, কিন্তু তুমি মেইন উত্তরে একদম ডিফারেন্ট আউট অফ কনটেক্সট বা আউট অফ টেক্সট তুমি একটা গল্প নিয়ে এসে জুড়ে দিতে পারবে না জাস্ট বিকজ ইউ নো দ্যাট। এটা মাথায় রাখতে হবে। উদ্দীপকটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলীর খণ্ডচিত্র মাত্র। এই ধরনের প্রশ্ন, খণ্ডচিত্র মাত্র, এই টাইপের প্রশ্ন যেই উদ্দীপকের প্রশ্নের মধ্যেই থাকবে, সেখানেই মনে রাখবা যে উদ্দীপকটা তোমাকে যে টেক্সটের অ্যান্সার দিতে বলা হচ্ছে সেই অ্যান্সার অনুযায়ী পরিপূর্ণভাবে বর্ণিত নয়। তার মানে অবশ্যই তোমার টেক্সটে আরো কিছু আছে যেটা উদ্দীপকে নাই। কেন বারবার আমরা বলি যে প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো, তারপরে উত্তর দাও? প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোট করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং খাতার মধ্যে অ্যাকচুয়ালি আমরা সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমরা যেটা চাচ্ছি অ্যাকচুয়ালি সেই জিনিসটা লেখা হচ্ছে কিনা। এরপরে আমি পরেরটাতে যাচ্ছি। এখানে আমি অ্যান্সার, তোমাদের হাতে অ্যান্সার শিট চলে গেছে হয়তো, বা অ্যান্সার শিট দেখলে তোমরা বুঝতে পারবা। আমার ল্যাপটপে কি হয়েছে, এটা ছিল সেকেন্ড প্রশ্ন। এই প্রশ্নটা খুবই সহজ ছিল, একদম সহজ। হ্যাঁ, কারণ এটার সাথে তুমি যে যে টেক্সটার অ্যান্সার করবা যে আমি কোনো আগন্তুক নই, এই আমি কোনো আগন্তুক নই কবিতাটা বেশ কঠিন। কবিতার থিম সহজ, কিন্তু কিছু কিছু অনুষঙ্গ ব্যবহার করা হয়, অভ্যাগত, তারপরে হচ্ছে জমিলার মার কথা বলে, বৈঠা, প্রকৃতি, এসবের কথা বলে। এই কথাগুলোর কারণে খুব সহজ একটা মেসেজ একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো এইখানে এই কারণে আমার উদ্দীপকটা সহজ দেওয়া ছিল, কিন্তু তারপরও তোমাদের খাতার মধ্যে উদ্দীপকের সাথে রিলেশনটা
অনেক পুয়ার এসছে অ্যাকচুয়ালি। আমি যেভাবে, যেহেতু আমরা তো তোমাদেরকে গ্রুপে এটাও দিয়ে দেই যে কিভাবে সৃজনশীল লিখতে হবে, সলভ ক্লাসের সফট কপি হার্ড কপি দুটাই দেওয়া হয়, সেখান থেকে আমার মনে হয় একটু আইডিয়া নেওয়া দরকার ছিল। এইখানে দেখো আমি বলেছি যে এই উদ্দীপকে আমার ফোকাসড এরিয়া কোনটা, সবুজ প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গ ব্যবহার তাকে মুগ্ধ করে। আরেকটা আমি জিনিস দাগ দিয়েছি, যেন। আমরা যেন শব্দটা কখন ব্যবহার করি, যখন কোনো কিছুর সাথে একটা সিমিলারিটি মানে বোঝানোর জন্য, যেমন এই দেশের সাথে যেন তার চিরকালের পরিচয়। মানে আমি হচ্ছে একটা সিনারিও তৈরি করছি যে হ্যাঁ এটা এরকম হতে পারে, কিন্তু এই শেষের লাইনটা পড়লে কিন্তু আমি বুঝে যেতে পারি যে স্যামুয়েলের সাথে যেন বাংলাদেশের চিরকালের সম্পর্ক, কিন্তু কবিতায় কবির সাথে অ্যাকচুয়ালি বাংলাদেশের যেন টাইপের সম্পর্ক। কবি দাবি করছেন যে আমি এই দেশেরই মানুষ, আমি কোনো অভ্যাগত নই, কোনো নতুন কেউ নই। তাহলে আমি খুব ইজিলি কিন্তু পয়েন্ট আউট করে ফেলতে পারছি যে মিল কোথায় অমিল কোথায়। এখন ওই জায়গা থেকে আমার প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ হয়ে যায়। যেমন এখানে বলছিল যে উদ্দীপকের স্যামুয়েলের এদেশে অবস্থানের সাথে, কোশ্চেনে কিন্তু অ্যান্সার আছে, অবস্থানের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার কবির অবস্থানের অমিল ব্যাখ্যা করো। তুমি এক লাইনে বলবা যে অমিলটা কোথায়। স্যামুয়েল হচ্ছে অভ্যাগত, সে বাইরে থেকে এসছে, এসে এই দেশে বসে এই দেশের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়েছে, যেটা কবির ক্ষেত্রে হয়নি, কারণ কবি নিজেকে এই দেশেরই চিরপ্রাচীন মানুষ বলতে চান। তাহলে আমি কিন্তু এখানে অমিলটা পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরও খাতায় আমি এখন পর্যন্ত অবশ্য একটা খাতায় দেখেছি যে অমিলের জায়গায় খুব নিষ্ঠার সাথে মিল লিখেছে, মিল লিখে পুরো সুন্দর করে বর্ণনা করে চলে এসছে। এখানে মিল কোথায়? মিল হয়তো বা ভালোবাসায় থাকতে পারে, যে একজন বিদেশি হওয়া সত্ত্বেও সে বাংলাদেশকে ভালোবাসছে, আর আরেক দিক দিয়ে আমাদের কবি এই দেশের মানুষ হয়েও কি পরিমাণে এই দেশকে ভালোবাসছে, এই দিক দিয়ে মিল। আর অমিলের ক্ষেত্রে আমি তো বলেই দিচ্ছি যে অবস্থানগত অমিল, সে বাইরে থেকে এসছে, আরেকজন এখানেই ছিল, দুজনের ভালোবাসার মধ্যে পার্থক্যর জায়গা যে জিনিসটা, একজনের পার্থক্যটা হচ্ছে মানে থাকতে থাকতে ভালো লাগা তৈরি হওয়া, আর আরেকজন দাবি করছে যে তার ভালোবাসাটা হচ্ছে বাই বর্ন। সিম্পল। আমি যদি কোশ্চেনের উপরে যে উদ্দীপকটা আছে এটা একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলে কিন্তু অ্যান্সার করা আমার জন্য টাফ টাস্ক না। কিন্তু অনেকের খাতায় অনেকেই ভাবে যে গতে আমি যেটা লিখেছি সেটাই গোজামিল দিয়ে ঘতে লিখে ফেলে সাইজ একটু বড় হয়ে যাবে, টিচার অত একটা খেয়াল করবে না, দিয়ে দিব। আবার কারো কারো খাতায়, এখানে অনেকের খাতা হাতে চলে এসছে, তারাও দেখতে পাবা, কারো কারো খাতায় পুরো উদ্দীপক, বারবার নিষেধ করা সত্ত্বেও পুরো উদ্দীপক লিখেছ। মানে ফাঁকতালে হয়তো বা দুই একটা খাতা মিস হয়ে যে মানে হলেও হতে পারে টিচারের, যে টিচার হয়তো বা খেয়াল করতে পারছে না এতগুলো উদ্দীপকের মধ্যে থেকে। কিন্তু অ্যাকচুয়ালি কথা কিন্তু ওইটাই হয়, যখন আমি দেখে ফেলি একটা উদ্দীপক, আমি দেখে ফেলি বা একটা উদ্দীপক আমি ফাইন্ড আউট করে ফেলি যে তুমি অ্যাকচুয়ালি উদ্দীপকটা পুরোটা লিখেছো, তখন কিন্তু মাথায় একটা সেটিং তৈরি হয়ে যায় টিচারের, যে ও মনে হয় এইরকম করেই লিখবে। তখন টিচার হচ্ছে পরের কোশ্চেনগুলো তো মানে উনি সার্চ করতে থাকে যে আসলে তুমি উদ্দীপকটা হুবহু লিখেছো কিনা। ডোন্ট ডু দিস। কবিতার উদ্দীপক, কবিতার লাইন বাই লাইন দেওয়া হয়েছে, তোমরা একটার পর একটা দিয়ে দিয়ে এমন একটা ভাব করেছো তোমরা একটা গদ্য লিখেছো, কিন্তু আসলে তাই না। এখন ওই মানে কবিতার মধ্যে আছে হাট্টিমা টিম টিম, তারপরের লাইনে তারা মাঠে পারে ডিম, তুমি লিখেছো তারা হাট্টিমা টিম টিম দাড়ি, তারা মাঠে পারে ডিম দাড়ি, তাদের খাড়া দুটো সিং দাড়ি। হুট করে দেখলে মনে হবে যে ও আচ্ছা ঠিক আছে, ও মনে হয় বর্ণনা করেছে, কিন্তু একটু খেয়াল করলে পরে দেখা যায় যে আসলে বর্ণনা না, এটা পুরোটাই হচ্ছে তুমি উদ্দীপকটা তুলে দিয়েছো। এই জায়গায় একটু কেয়ারফুল থাকবা। এরপরে পার্থক্য থাকলেও বাংলাদেশের প্রতি স্যামুয়েল ও কবির অনুভূতি একই। ওই যে যে ভুল করে মিল লিখে ফেলেছে, ওই উত্তরটা অ্যাকচুয়ালি ঘতে আসবে। আর ঘতে আসবে যে তাদের মধ্যে কিভাবে তাদের একজনের দেশের প্রতি বাংলাদেশের প্রতি ভালোবাসা হচ্ছে থাকতে থাকতে ভালোবাসা তৈরি হয়ে গেছে, প্রকৃতি তাকে বিমুগ্ধ করেছে, আর কবি বলছেন যে না, আমি এখানেই থাকি, এখানেরই চিরচেনা আমি, এবং এই সব কিছুকে আমি বিলং করি, আমি ওন করি।
তো এই দাবি থেকে এটা। আর পার্থক্য এখানে আমি আবারও লিখে দিচ্ছি, এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লেখার মানে হিন্টসটাও প্রশ্নের মধ্যে আছে। পার্থক্য থাকলেও তুমি যখন প্রথমে জ্ঞানমূলক দিয়ে তারপরে উদ্দীপক, তারপরে ইয়ার বর্ণনা, কবিতার বর্ণনা করে লাস্টে যখন ফিনিশিং দিবা, যেহেতু এটা উচ্চতর দক্ষতা, তো তোমার একটা হাইথটিক্যাল একটা ইয়া দেওয়ার কথা, ফিনিশিং দেওয়ার কথা। তো ওইরকম একটা ফিনিশিং যখন দিবা তখন তোমার এই প্রশ্নটা খুব কাজে লাগবে। কারণ আমি এখানে বলে দিচ্ছি পার্থক্য থাকলে তুমি পার্থক্যটা উল্লেখ করতে পারো যে এই ধরনের পার্থক্য আমরা পেলেও কিন্তু বাংলাদেশের প্রতি স্যামুয়েলের যেই আবেগ, অনুভূতি এবং কবির তার মাতৃভূমির প্রতি যে আবেগ, অনুভূতি, টান এবং দাবি, তা প্রায় এক। সিম্পল ইট ইজ। কিন্তু যেহেতু তোমরা উদ্দীপক মনোযোগ দিয়ে পড়বা না, প্রশ্ন দেখলা হ্যাঁ আমার তো কমন পড়ছে, এটা তো আমি খুব ভালো করে পড়ছি, লাফ দিয়ে লেখা শুরু করে দাও। আর আরেকটা কথা, প্লিজ, বারবার বলা সত্ত্বেও এই জিনিসটা আমি জানি না কেন তোমরা মানছো না, সেটা হচ্ছে পরীক্ষার খাতা এক্সট্রা পেজ তুমি যত চাইবা ইনভিজিলেটর তোমাকে তত দিবে। একদম মানে খুব মিতব্যয়ী হয়ে খাতার শেষ কর্নার পর্যন্ত চিপাচিপা করে লেখার কোনো দরকার নেই। একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবা, কারণ ওই চিপাচিপাটাও তো টিচার পড়বে। টিচারকে তো বিরক্ত করার দরকার নেই, যে আমার খাতা দেখবে তাকেই যদি তুমি বিরক্ত করে একেবারে হচ্ছে পেইনে রেখে দাও, তাহলে তো নাম্বার কিরকম আসবে সেটার ব্যাপারে খুব একটা ভরসা দেওয়া যাচ্ছে না। তো এই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে। এরপরে লাস্ট ওয়ানটা, এটা একটু কঠিন ছিল, এটা আমি নিজেও মানি, কারণ এটার অ্যান্সার তৈরি করতে গিয়ে আমারও একটু সময় লেগেছে। ওই গেল, এই যে এটা দুইটা উদ্দীপক ছিল, দুইটা উদ্দীপকের সাথে পরীক্ষার সময় অনেকে বলেছে যে এই দুইটার সাথে তো কোনো রকম মিল পাই না, কিভাবে এই দুইটার মধ্যে লিখবো, কোন জায়গা থেকে লিখবো। আমার কথা হচ্ছে আমি নিম গাছ যেই প্রতীকী একটা গল্প আছে, সিম্বলিক একটা গল্প, যেটা মেটাফরের মতো ইউজ করা হয়েছে, যে এই গল্পের কাহিনীটা তো জানি যে অ্যাকচুয়ালি অনেক কাজে লাগলেও নিম গাছকে যেরকম মানুষ হচ্ছে যত্ন করে না, ঘরের গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটিও তেমন। সে ঘরের সব কাজ করছে, ডন টু ডাস্ট সে কাজ করছে, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছে, পরিবারের সবচেয়ে ছোট সদস্য থেকে সবচেয়ে বড় সদস্য সবার জন্য কাজ করছে। কিন্তু আলটিমেটলি তার ব্যাপারে কে কি জানছে, তার কাজ কে করছে, তার চাহিদা কে মেটাচ্ছে, এটা ছিল আমার গল্পের মেইন থিম। গল্পটা আমাদের পুরোটা পড়তে হয় অ্যাকচুয়ালি এমসিকিউ, জ্ঞানমূলক আর অনুধাবনমূলকের জন্য, কিন্তু গ আর ঘয়ের উত্তর দেওয়ার জন্য আমাকে মেইন থিমটা জানতে হয়। এবং আমি প্রথম সলভ ক্লাসে বলেছিলাম যে সৃজনশীলের জন্য যে উদ্দীপক দেওয়া হয় সাধারণত দুই রকম হয়। একটা হচ্ছে পুরো বিষয়টা, গল্প বা কবিতার পুরো বিষয়টাকে বেস করে একটা উদ্দীপক হয়, আর আরেকটা উদ্দীপক হয় খণ্ড কিছু অংশ নিয়ে। তো তোমাকে পড়ে আগে বের করতে হবে যে এটা পুরো বিষয়টা নিয়ে নাকি খণ্ড একটা অংশ নিয়ে। এই যে আমি কোনো আগন্তুক নই, যে কবিতা স্যামুয়েলের যে উদ্দীপকটা দিয়েছি এটা হচ্ছে পুরো কবিতাটাকে ইন্ডিকেট করছে, কিন্তু আবার মানুষ মোহাম্মদের যে উদ্দীপকটা ওটা কিন্তু পুরোটা ইন্ডিকেট করছে না। ঘ পুরোটা ইন্ডিকেট করে গেল, গ কিন্তু পুরোটা ইন্ডিকেট করছে না। এইখানে দুইটা উদ্দীপকের ছোট অংশ আছে, দুইটা অংশে আমার ফোকাসড লাইন মাত্র দুইটা। হাতেতে যদিও না মারিত তারে, শত যে মারিত ঠোঁটে, মানে শারীরিক নির্যাতন না করলেও মৌখিক নির্যাতন করতো, যেটাকে আমরা ভার্বাল অ্যাবিউজ বলি, যে মুখে কথা বলে একটা মানুষকে যতটুকু হার্ট করা যায়, তো এই হার্টটা কন্টিনিউয়াস হতো। তারপরেটা হচ্ছে তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। সেকেন্ড পার্ট, যেটা সেকেন্ড পার্টে রাইটার বলছেন যে উনি স্বেচ্ছায় থেকে যেতে চান। তার মানে দেখো, স্বেচ্ছায় থেকে যেতে চাওয়া, আর ওই দিক দিয়ে লক্ষ্মী বউটার হচ্ছে ওই কবির যিনি গাছের অনেক ইয়া করেন, গাছের মানে ডাল পাতা না ছিঁড়ে গাছের খুব প্রশংসা করে, গাছ দেখে মুগ্ধ হয়ে যায়, গাছটার ইচ্ছা হয় তার সাথে চলে যেতে, কিন্তু বউটাও তো এরকম, বউটার তো কোথাও না কোথাও চলে যেতে ইচ্ছা হয়, কিন্তু বউটা যেতে পারে না, কারণ তার দায়িত্ববোধ হচ্ছে অনেক গভীরে শিকড় পর্যন্ত ঘেরা। তো এই জায়গার সাথে আমি এই লাইনটা কমপ্লিটলি বৈপরীত্য, দুইটা একদম দুই মেরুর। একজন বলছে যে আমি ইচ্ছা করেই আছি, আর আরেকজন
দায়িত্ববোধ, যাওয়ার কোনো জায়গা নাই, এইসব বোধ থেকে উনি থেকে গেছে। কারণ তার ঠিক আগের লাইনেই এই কথাটা বলা হয়েছিল যে কবির সাথে ওই গাছের হচ্ছে চলে যেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বউ পরে বললো যে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের মতো। তাহলে এইখান থেকে আমরা যখন অ্যান্সার খুঁজতে যাব, দুইটা গ আর খ নিয়ে বলছি, কারণ ক আর খ আমরা বই থেকে পেয়ে যাব। নিমগাছ গল্পের মর্মার্থের সার্থক রূপায়ণ উদ্দীপকের কোন অংশে হয়েছে? এখন তুমি যুক্তি দিতে পারো সার্থক রূপায়ণ কোনো অংশেই হয় নাই, সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তুমি যদি বলো সার্থক রূপায়ণ হচ্ছে 1 নাম্বার অংশে বেশ কিছুটা হয়েছে, তাহলে সেই জায়গাও তোমাকে যুক্তি দিতে হবে যে অ্যাকচুয়ালি কোন দিক থেকে কতটুকু হয়েছে। মর্মার্থ মানে কি? মেইন থিম। সার্থক রূপায়ণ মানে হচ্ছে মেইন থিমটা আসলেও কতটুকু প্রকাশ পেয়েছে উদ্দীপকের মধ্যে। এরপরে উদ্দীপকের দুটি অংশ 1 ও 2 অবলম্বনে পাঠ্য গল্পের বিষয় ও ভাবগত সার্থকতা নিরূপণ করো। বিষয় ও ভাবগত, প্রথমত বিষয় হচ্ছে এটা মেটাফরিক, একটা জিনিস বলছে কিন্তু পরে দেখা গেল ওই জিনিসটা হচ্ছে না, ওইটার পরে একদম লাস্ট লাইনে রাইটার একরকম বম ফাটালেন যে এটা অ্যাকচুয়ালি গাছের বর্ণনা দিচ্ছি ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওই গৃহকর্ম নিপুণা ওই লক্ষ্মী বউটা, যাকে আমরা লক্ষ্মী বউ সম্বোধন করছি কিন্তু তার কোনো খোঁজ আমরা নিচ্ছি, এবং পরিবারের দায়ে দায়িত্বের ভারে সে বের হয়ে যেতে পারছে না। তাহলে তোমাকে এখানে বলতে হবে ওই মেয়েটা যে হচ্ছে নির্যাতিত হচ্ছিল সেটার একটা ক্লিয়ার কনসেপ্ট শো করে দিয়েছেন উদ্দীপকে কবি, কিন্তু নিমগাছ গল্পের মধ্যে ডিরেক্ট শো করা নাই, কিন্তু ইঙ্গিতে বোঝা যায় যে যে মানুষটা নিজের আমিত্বের কোনো চর্চা করার সুযোগ পায় না কেবল দায় এবং দায়িত্বের কারণে, অ্যাকচুয়ালি তার কষ্ট বা তার প্রতি যে অনীহা, এটাও এক অবহেলা, এটাও এক ধরনের অ্যাবিউসিভ অ্যাটিটিউড। ভাবগত সার্থকতার যেরকম যে ওই সেকেন্ড পোরশনে কবি বলছেন যে আমি থেকে যাব, এখানে ওই গৃহকর্ম নিপুণা বউটাও থেকে যেতে যাচ্ছে, শুধু তাদের ভাবের সার্থকতা কিভাবে আসছে? ভাবের সার্থকতা আসছে যে বউটা আসলে দায়িত্ববোধ থেকে চলে যেতে চাচ্ছেন না, কবি ভালোবাসা দায়িত্ববোধ দুইটা থেকেই যে যেখানেই যাক না কেন উনি দেশে থেকে যেতে চাচ্ছেন। এটা হচ্ছে আমাদের 3টা উদ্দীপক। এখন যখন বললাম শুনতে অনেক সহজ লাগছে, হাতে যখন সলভ শিট আসছে তখন মনে হচ্ছে ও আচ্ছা এটা তো অনেক সহজ, এটা আমি লিখতেই পারতাম। কিন্তু পরীক্ষার কোশ্চেন দিতে দিতেও আমরা বলছিলাম কোশ্চেনটা পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, কিন্তু তোমরা হচ্ছে ক আর খ দেখো, ক আর খ কোনটার কমন পড়েছে, তারপর হুমড়ি খেয়ে লেখা শুরু করো। ইফ আই এম নট রং, এই যে তোমাদের হাসি বলে দিচ্ছে যে আমি ভুল বলি নেই। আমাকে বলো ক আর খ যাদের কমন পড়ে তারা শুধু সেটাই অ্যান্সার করে, উদ্দীপক যা ইচ্ছা তাই আসবে, কিছু একটা লিখে দিলেই তো টিচার মার্ক দেয়, তাই না? হ্যাঁ, এই যে হ্যাঁ এডিট করে দিস। ফালুদা বানাচ্ছ আমার। হ্যাঁ কাটবো না, হ্যাঁ তো উদ্দীপ, আচ্ছা সুন্দর কথা। ওই যে আবেগের চোটে বললাম না, আবেগ বেশি হয়ে যাওয়ার কারণে তোমরা এত সুন্দর করে বর্ণনা করেছো, এক ছেলের খাতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধেক জীবনী পড়ে ফেললাম, আমি অর্ধেক জীবনী পড়ে ফেলছি। পড়ার পরে আমি তো পড়ে ফেলছি, হ্যাঁ পড়তে পড়তে আমি দেখি কি ব্যাপার, আমি ঘতে চলে আসলাম কেন, উদ্দীপক কোথায়? আমি আবার পড়েছি, আমি কষ্ট কিন্তু অনেক করি, এই কারণে মার্ক কম পাও, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি হচ্ছে আবার পড়লাম এবং পরে দেখলাম পুরো ইয়ার মধ্যে লেখার মধ্যে কোথাও এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উদ্দীপকে বর্ণিত এই দুটা কথা নাই। মানে ওই যে হঠাৎ করে তোমরা হচ্ছে ব্রেন ওয়াশ হয়ে গেছে যে আমি তো অনেক জানি মুহাম্মদ সম্পর্কে, একটা নিবন্ধ লিখে ফেলি। উদ্দীপক লিখতে হবে, তুমি উদ্দীপককে যদি রিলেটই না করো তাহলে তোমার উত্তর কিভাবে হবে? তাহলে তো আমার উদ্দীপক না দিয়ে শুধু 1 2 3 4 করে 4টা প্রশ্ন দিয়ে দিলেই হতো। কেন আমি দিব? আমার তো ওইটাও তো ডিমান্ড, তাই না? আবার
কেউ কেউ হচ্ছে উদ্দীপকের বর্ণনা একটা খাতায় পেয়েছি, কেউ কেউ না, একটা খাতায় পেয়েছি অনেস্টলি স্পিকিং। উদ্দীপকের বর্ণনা পুরা প্রশ্ন জুড়ে 3 মার্কের জন্য প্রায় 1.5 থেকে 2 পৃষ্ঠার মতো লেগেছে, পুরোটাই উদ্দীপকের বর্ণনা। ইয়া লিখতে ভুলে গেছে, এই মানুষ মোহাম্মদ গল্পে বা প্রবন্ধে দেখি, এটা লিখতে ভুলে গেছে। এখন তুমি যদি ওই যে আমি বললাম না, ইফ ইউ আর ভেরি লাকি, টিচার যদি খাতা দেখতে দেখতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় বা চশমাটা খুলে পড়ে যায়, তাহলে হ্যাঁ, তাহলে আমি তো বোর্ডের খাতা দেখছি না, আমি তোমাদের খাতা দেখছি। আচ্ছা, আমার ওইসব নিয়ে কথা না বলি। এরপরে আসি হচ্ছে সারাংশ সারমর্ম। আমার এখন মনে হচ্ছিল যে নেক্সট টাইম থেকে পরীক্ষার আগে আমি হচ্ছে গ্রুপে প্রত্যেকটা চ্যাপ্টারের ছোট ছোট সামারি দিয়ে দিব। হ্যাঁ, কারণ এতে হচ্ছে বিশেষ করে আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটাকে তোমরা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছো। মানে যদি আজকে রাইটার মানে নিজে তোমাদের খাতা দেখতেন, উনি একটা মানে অন্য ডাইমেনশনের ব্যাখ্যা পেতেন তার লেখার, যে এটাও সম্ভব না। ভালো হতো, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু নাম্বার দেওয়ার ক্ষেত্রে তো অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। আচ্ছা, এখানে অনেক স্কুলের বাচ্চা কাচ্চা আছে, এইসব আমরা না বলি। আচ্ছা, এরপরে আমি বলে দিয়েছিলাম সারাংশ সারমর্মে 4 লাইন, 3 বা 4 লাইন, এর বেশি লেখার দরকার নেই। এর মাঝখানেই জিস্ট যেই কথাটা সেটা লিখতে হবে। এগেইন রিড দ্য কোশ্চেন। ও, এটা তো আমি পড়ছিলাম, মনে হয় মুখস্থ আছে। আচ্ছা, এক একজন মহাকাব্য লিখে দিয়েছো। সারাংশ সারমর্মে কেউ মহাকাব্য লিখবা না, মানে যত কম লিখবা তত বেশি মার্ক পাবা এটাতে। সব সময় যত কম তত বেশি মার্ক। এইখানে দেখো, তাহলে ব্যালেন্স হয়ে গেছে, নিমক হারাম। যেমন আমরা যেই সারমর্ম, শেষ করি ক্লাস, আমরা যে সারমর্ম দিয়েছিলাম সেই সারমর্মে আমার ফোকাস লাইন হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে, আমার ল্যাপটপে কিছু একটা হয়েছে। আচ্ছা, আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে, তার মানে বর্তমানে বিজ্ঞানের এটাকে কি বলে, অবদান। তারপরে সেটা হচ্ছে অনেক মানুষের চেষ্টা। প্রথম লাইন হয়ে গেল। আমাদের বর্তমান বিজ্ঞানের অবদান হচ্ছে দীর্ঘদিন ধরে বহু মানুষের সফল বা ব্যর্থ প্রচেষ্টার ফল। এরপরে এত কষ্টের পরও অনেকে তাহাদের চেষ্টা সফল দেখিয়া যাইতে পারেন নাই। তার মানে যারা চেষ্টা করছেন তাদের অনেকে আছেন, হ্যাঁ শেষ করব, অনেকে আছেন যারা হচ্ছে তাদের সফলতাটুকু দেখে যেতে পারেন নাই। জ্ঞান রাজ্য সেরূপ তিল তিল করিয়া বাড়িতেছে। তোমরা উপরের সারমর্ম লিখে ফেলেছো, কিন্তু নিচে লিখতে ভুলে গেছো লাস্ট লাইনটাতে কিন্তু বলা হয়েছিল যে যারা ফেলিয়ার হয়েছে তারপরও তাদের যেই এক্সপেডিশন ছিল, তাদের যেই কাজ ছিল, সেটা হচ্ছে পরবর্তী সময়ে বিজ্ঞানের জ্ঞানকে অনেক বাড়িয়ে দিয়েছে। জাস্ট 4টা বাক্য শেষ। এরপরে যেটা, বসুমতী তুমি কেন এতই কৃপণা, এটার ক্ষেত্রেও ছিল যে এটাতে অ্যাকচুয়ালি আমরা পরিশ্রমের কথা বলা হয়েছে, যে আমরা ভাবতেই পারি যে আমরা কম পরিশ্রম করে বেশি জিনিস পেলে আমাদের ক্ষতি কি, কিন্তু তাতে আসলে আমাদের সম্মানটা কমে, হয়তোবা প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে বাড়ে, কিন্তু আমাদের সম্মানটা একেবারেই কমে যায়। দ্যাটস ইট। কিন্তু তোমরা ওই যে কমন পড়ে গেছে, এখন লিখতে হবে। এরপর থেকে আমরা উদ্দীপকটা পড়বো, তারপরে ক খ কমন পড়েছে কিনা দেখবো। আর সারাংশ সারমর্মের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা একবার পড়ে নিব, অ্যাটলিস্ট মুখস্থ থাকলেও। থ্যাংক ইউ সো মাচ।